সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএসএফ এর হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে, ছিলেন পলাতক। সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কাধাক্কি, কিল ঘুষি। 15 বছর যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই আজ ধাক্কা দেয়, যা বললেন রুমিন ফারহানা। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয় 2 বার সমাধান হয়েছে, যা বললেন ইসাকদার। ৭১ ইস্যুতে ইসাকদারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশটাকে পরাধীন করতে ৭২-এর সংবিধান ধ্বংস করতে চায়, মন্তব্য ফজলুর রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএসএফ এর হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে, ছিলেন পলাতক। সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফ এর হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। বাংলাদেশে ওই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন 2 এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিএসএফ এর অভিযোগ, তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিএসএফ জানায়, সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মকিত খান গণমাধ্যমকে জানান, মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের 5ই আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন 2 এ বদলি করা হয়। সেখানে তিনি গেল বছরের 13ই অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। 14ই অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হয় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কাধাক্কি, কিল ঘুষি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই শুনানি শুরু হয়। শুনানিকালে বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা। রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে ধাক্কা দেওয়া হয়, তারপর তো আর তার লোকজন তো বসে থাকবে না, তার লোকজনও জবাব দিয়েছেন। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন, তাকে কয়েকজন লাথি, কিল ঘুষি দিচ্ছেন। আতাউল্লাহ প্রথম আলোকে বলেন, শুনানিতে রুমিন ফারহানা যুক্তিতর্ক উপস্থাপন করেন, কিন্তু যখন আমি যুক্তিতর্ক উপস্থাপন করতে যাই তখন রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টেজ দখলে নেন। পরে তার নেতাকর্মীরা আমাকে ফুটবলের মতো লাথি দেওয়া শুরু করে। যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্যাম্পাসে পিষত, সেভাবে সবার সামনে আমাকে নিচে ফেলে পিষছে, আমার পাঞ্জাবি ছেড়ে ফেলেছে, হাতে আঘাত করা হয়েছে। নির্বাচন কমিশন তখন কি করেছে এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন তখন আর কাউকে কথা বলতে দেয়নি। বিএনপি ছাড়া শুনানিতে জামায়াত ইসলামীকেও কথা বলতে দেওয়া হয়নি। 15 বছর যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই আজ ধাক্কা দেয়, যা বললেন রুমিন ফারহানা। গত 15 বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপরেই তার মুখ ফসকে বের হয়, ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন এ কথা বলেন। ৭১-এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয় 2 বার সমাধান হয়েছে, যা বললেন ইসাকদার।
একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রবিবার দুপুরে দুদেশের ডেলিগেশন পর্যায়ের বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা দাবি করেন তিনি। বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, প্রথম ধাপে 1974 সালে প্রথমবারের মতো 71 ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে এসে প্রকাশ্যে এবং খোলা মনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে, একবার 1974-এ আর একবার 2000-এর শুরুতে। উভয় দেশ এখন অর্থ বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, মুসলিমদের মন পরিষ্কার রাখতে বলা হয়েছে। এ সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইসহাক দার। আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করতে হবে, সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 71 ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গত সরকারের আমলে পাকিস্তানের সাথে ইচ্ছা করে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল। তাদের সাথে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই, যেমন আমরা অন্যান্য দেশের সাথে চাই। এর চেয়ে বেশি কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে আরো দুইবার 71-এর ইস্যুর সমাধান করা হয়েছে। ইসহাক দারের এমন মন্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয়, এমনটা উল্লেখ করে তিনি বলেন, একমত হলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। আমরা আমাদের অবস্থান বলেছি আর তারা তাদের অবস্থান বলেছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। আমরা চাই হিসাবপত্র হোক, টাকা পয়সার যে ব্যাপার আছে সেটির সমাধান হোক। গণহত্যার বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক এবং মাপ চাক। তিনি বলেন, বৈঠকে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় কথা বলেছি। দুই দেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। দেশটাকে পরাধীন করতে 72-এর সংবিধান ধ্বংস করতে চায়, যা বললেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমাদের দেশটাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাধীন করতে চায় বলে সংস্কারের নামে 72-এর সংবিধান ধ্বংস করতে চায়। মার্কিন অধিবাসী যারা আছে তারা দেশটাকে আমেরিকার করতলগত করতে চায়। সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই সংস্কার কমিশন মানি না, কারণ এগুলো বিদেশিরা করছে, 19 জন বিদেশি আছে এর মধ্যে। তিনি বলেন, এই ব্যাপারে বিএনপিকে অনুরোধ করতেছি, আপনারা এখানে যাইয়েন না। এই সবই বাচ্চা ছেলেদের সঙ্গে বসার জন্য, অপমানিত হওয়ার জন্য আপনারা যাবেন না। বিএনপি সেখানে গিয়ে খারাপ রোল প্লে করতেছে তা কিন্তু নয়, তবে না যাওয়াই উচিত। তিনি আরো বলেন, জামায়াত দাবি করতেছে তারা দলে বেশি, অনেক দল সংস্কার চায়, বিএনপি তো একা। জামায়াতের মতো 40টা শক্তি একসঙ্গে দাঁড়ালেও বিএনপির বিপক্ষে জামানত টিকবে না। ফজলুর রহমান বলেন, আগামীতে নতুন একটি বড় দল আসবে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল আসবে।